সালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এই টিস্যু ও টিস্যুতন্ত্র ৮ নম্বর যে চ্যাপ্টার আছে উদ্ভিদ বিজ্ঞানের, সেই চ্যাপ্টারের আলোচনা এবং আমাদের লেকচারগুলো শুরু করেছিলাম। তোমরা যদি আগে লেকচার না দেখে থাকো অবশ্যই আমাদের আগের লেকচারগুলো দেখবে। আমরা ভাজক টিস্যুর বেসিক যে জিনিসটা, ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যে প্রাথমিক এবং সাধারণ এবং তার যে বেসিক ধারণা সে সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি এবং টিস্যু সম্পর্কে যাবতীয় যা কিছু আমাদের জানা উচিত এই চ্যাপ্টারের পড়ার ক্ষেত্রে, বাকি চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলোর ক্ষেত্রে আগে যেগুলো আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখে নিতে পারবে। যারা আগে দেখছো তারা আবারও রিপিট দেখে একটু মনে করে নিতে পারো, অথবা যারা একদমই দেখো নাই তারা অবশ্যই তো দেখবে। তো দেখো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়েছি যে ভাজক টিস্যু বৈশিষ্ট্য যে সে একদমই ইয়াং টিস্যু, তরুণ টিস্যু, যাদের বিভাজন করার ক্ষমতা আছে, যাদের বৃদ্ধির কারণে আসলে একটা উদ্ভিদের ডাল, কাণ্ড, মূল, পাতা দিয়ে একটা সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হয় এবং তার জীবনযাত্রা, তার যে জীবন অতিবাহিত করার যে সারা সময়টা, সেখানে যে যত বৃদ্ধির ঘটনা আছে সেই জিনিসগুলোর দায়িত্ব আসলে কার? ভাজক টিস্যুর। সেই ভাজক টিস্যুর বেশ কিছু শ্রেণীবিন্যাস আছে এবং যে ভাজক টিস্যুর তাদের কাজ অনুযায়ী, অবস্থান অনুযায়ী, তার উদ্দেশ্য অনুযায়ী কিন্তু ভাজক টিস্যুর কি আছে? বেশ কিছু শ্রেণীবিন্যাস আছে। বিভিন্ন ধরনের ভাজক টিস্যু আছে। এই যে বিভিন্ন ধরনের ভাজক টিস্যু, এই সম্পর্কে যে আমাদের যে বইয়ে যে আলোচনা আছে সেই আলোচনাটা কিন্তু একই সাথে ভাজক টিস্যুর সম্পর্কে জানার ক্ষেত্রে যেমন আমাদের খুব প্রয়োজনীয়, পরীক্ষার জন্যও, রিটেন পরীক্ষার জন্য একই সাথে এমসিকিউতে এবং ছোট কোশ্চিনে আসার ক্ষেত্রে, অর্থাৎ সব ধরনের কোশ্চিনের জন্য ভাজক টিস্যু শ্রেণীবিন্যাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বই থেকে তো আমরা দেখে নিব, পরবর্তীতে বই থেকে মুখস্থ বা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা এই টপিকটা সম্পর্কে যে ধারণা আছে, অ্যাকচুয়াল যত কিছু সব বুঝে ফেললে আমার মনে হয় না বই দেখার খুব বেশি প্রয়োজন হবে। তো ভাজক টিস্যু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আসলে ভাজক টিস্যুকে শ্রেণীবিন্যাস করি। যার ভিতরে তোমাদের বইয়ে দেখবা যে প্রথমেই আছে যে উৎপত্তি অনুসারে আসলে শ্রেণীবিন্যাস, যে ভাজক টিস্যু থেকে বা ভাজক টিস্যু কখন উৎপন্ন হচ্ছে, তার যে সময়কাল এবং যে তার যে তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেই উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস আমরা নর্মালি ভাগ করছি এরকম। ভাজক টিস্যু শ্রেণীবিন্যাসকে উৎপত্তি অনুসারে তোমার প্রথম প্রোমেরিস্টেম বা তোমার যে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু, যেটাকে আমরা প্রোমেরিস্টেম বলি। মেরিস্টেম শব্দের অর্থ আসলে ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম। তারপরে কি? তারপরে প্রোমেরিস্টেমের পরে প্রাইমারি ভাজক টিস্যু, তোমার যেরকম প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাথমিক ভাজক টিস্যু, তাই না? প্রাইমারি বা প্রাথমিক, তোমার প্রাথমিক ভাজক টিস্যু বা তোমার যে প্রাইমারি মেরিস্টেম। তারপরে সেকেন্ডারি ভাজক টিস্যু, তোমার এরপরে কি? সেকেন্ডারি বা যে পরবর্তীতে তোমার সেটার ইংরেজি এবং বাংলা নাম দুটো আসলে একই ইয়াতেই ব্যবহার হয়, আমরা একটা লিখলেই হবে। সেকেন্ডারি ভাজক টিস্যু তোমার যে এটা যে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু আসলে। তো এই যে বিভাজনটা আমরা আসলে করছি, এটা যে তার উৎপত্তি অনুসারে, তোমার উৎপত্তি অনুসারে যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, উৎপত্তি অনুসারে যে এই তিন রকম জিনিস। এখন এই জিনিসটা আসলে কি? আমরা দেখো, খেয়াল করে আমরা বেসিকে ফিরে যাব। যে আমরা শুরুতে বলেছিলাম যে কোনো জীবের ক্ষেত্রেই বা ভাজক টিস্যুর ক্ষেত্রেও সেই যে উদ্ভিদটার কথা, যদি একটা উদ্ভিদের কথা আমরা চিন্তা করি, তার যে প্রথম জাইগোটটা ছিল, তাই না? একটা উদ্ভিদের ক্ষেত্রেও তো জাইগোট ছিল, এরকম একটা ডিপ্লয়েড জাইগোট ছিল, যেটা প্রথম তোমার কোনো একটা হ্যাপ্লয়েড শুক্রাণু এবং যে এই ভ্রূণথলির যে একটা ডিম্বাণু, একটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এরকম একটা সহজ কথা, ডিম্বাণু শুক্রাণু মিলে প্রথম ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যুতে বিভাজন হয়েছিল তোমার মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদের উৎপত্তি লাভ করছিল, সেটা পরবর্তীতে এরকম চারা গাছের মতো তৈরি করতো। এরকম আমরা বেসিক জিনিসটা কিন্তু আলোচনা করেছি। দেখো, যে একদম শুরুর দিকের ভাজক টিস্যু, অর্থাৎ সহজ কথা, যে কোনো কোষ কেবল বিভাজন হয়। দেখো, ভাজক টিস্যু, এই জাইগোট যেটা, সে নিজেও একটা কি আসলে ভাজক টিস্যু। জাইগোট, একটা উদ্ভিদের প্রথম যে কোষটা, সেটা একটা জাইগোট কোষ। ঠিক এই উদ্ভিদের যে প্রথম কোষটা একটা ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে তৈরি হয়েছিল, সেই কোষটা নিজেও আসলে কি একটা অবশ্যই ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যু বিভাজন হয়ে যে তোমার আরো কোষ তৈরি করে একটা বড় জীবে পরিণত হওয়ার যে প্রসেসটা, এই প্রথম কোষটা বা যে কোনো কোষ বিভাজনের পরে একদম প্রথম কোষ, এরা তো আবার বিভাজিত হবে, এরা আরো বিভাজিত হবে। এই যে কেবল বিভাজিত হয়ে নতুন সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস হওয়ার পরে যে একদম কেবল সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো সদ্য ভূমিষ্ঠ যে কোষটা, অর্থাৎ সবচাইতে ইয়াং, সবচাইতে আগের, সবচাইতে প্রথম যে ভাজক টিস্যুটা, সেটাই আসলে কি ভাজক টিস্যু? সেটা আসলে প্রারম্ভিক ভাজক টিস্যু।
এবং উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা উদ্ভিদের ক্ষেত্রে এরকম ধরো একটা উদ্ভিদের তো তার হচ্ছে যে ডাল কাণ্ড এরকম যে ডাল তৈরি হচ্ছে, এরকম যে তোমার পর্বগুলো থেকে কাণ্ড তৈরি হচ্ছে, সেখান থেকে আরো পর্ব থেকে নতুন নতুন শাখা তৈরি হচ্ছে, তারপরে যে মূল আছে প্রধান মূল সেখান থেকে আরো শাখা মূল তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা মূলের শীর্ষে, এই যে কাণ্ডের শীর্ষে, এই শীর্ষে থাকা ভাজক টিস্যুগুলাই তো আসলে বিভাজিত হয়ে কাণ্ডটা আরো লম্বা হচ্ছে, মূলটা আরো তোমার হচ্ছে এরকম লম্বা হচ্ছে, বাড়তেই আছে, বৃদ্ধি পাচ্ছে। এই জন্য কাণ্ড বা মূলের শীর্ষের যে একদম নতুন কোষগুলা, সেই কোষগুলা আসলে হচ্ছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু। জন্য উদাহরণের ক্ষেত্রে আমরা এমসিকিউ এবং প্লাস এখানে উদাহরণের ক্ষেত্রে আমরা অবশ্যই খুব সহজে মনে রাখতে পারি যে হচ্ছে প্রারম্ভিক বা শুরু, একদম প্রথম, সেটা বা আদি, সবার আগের সেই ভাজক টিস্যুগুলো আসলে কোথায় থাকতেছে, সেগুলো হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে থাকতেছে। প্রাথমিক ভাজক টিস্যু তাহলে কি? প্রাথমিক ভাজক টিস্যু যদি বইয়ে আমরা উদাহরণ পড়ি, তাহলে উদাহরণ দেখলে আমাদের একই মনে হবে যে প্রারম্ভিক ভাজক টিস্যু এবং হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যুর আসলে উদাহরণ একই জিনিস, তার মানে দুইটা আসলে একই জিনিস এরকম মনে হবে পড়লে। আসলে প্রারম্ভিক যে ভাজক টিস্যুটা, যেই ভাজক টিস্যুটা কেবল তৈরি হলো সদ্য ভূমিষ্ঠ কোষ, সেই কোষটারই যখন আরেকটু বয়স হবে, সেই কোষটাই যখন আসলে অ্যাকচুয়ালি কাজে বিভাজনে অংশ নিবে, বৃদ্ধিতে অংশ নিবে, সেই কোষটার এই অবস্থাটাকে আমরা তখন বলবো কি প্রাইমারি ভাজক টিস্যু। আর তার মানে হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যুটা আসলে আসছে কোত্থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু। তবে প্রারম্ভিক ভাজক টিস্যুই কি তৈরি করে? প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি ভাজক টিস্যু শুরুর দিকের। এই জন্য বলছে যে ভ্রূণ অবস্থাতে উৎপত্তি লাভ করে। কারণ কি, ভ্রূণ অবস্থাতে যে প্রারম্ভিক ভাজক টিস্যুগুলো আসছিল, তারাই পরবর্তীতে একটা উদ্ভিদের মতো যে তৈরি করছিল, একটা উদ্ভিদের মূল কাণ্ড পাতাকে বৃদ্ধি করতেছিল, সেই ভাজক টিস্যুগুলো আসলে কি প্রাথমিক ভাজক টিস্যু। তার মানে প্রারম্ভিক ভাজক টিস্যু ঠিক পরের অবস্থায় হচ্ছে কি প্রাথমিক ভাজক টিস্যু। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে মূল বা কাণ্ডের শীর্ষেই থাকবে, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি হয়েছে, এবং এদের কারণে উদ্ভিদটা পরবর্তীতে তোমার হচ্ছে যে একটা বৃদ্ধি, একটা কন্টিনিউয়াস যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আসলে প্রাথমিক ভাজক টিস্যু থেকে আসবে, যেটা আসলে একদম শুরুতে ছিল হচ্ছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে এটাই হচ্ছে প্রারম্ভিক এবং প্রাথমিক ভাজক টিস্যু। আমরা দুইটাকে তোমার হচ্ছে একদম মিলাই ফেলবো না, কিন্তু হচ্ছে যে আবার দুইটা জিনিসটা একটা থেকে আসলে আরেকটা ঠিক পরবর্তী অবস্থা বা প্রায় কাছাকাছি অবস্থা। এই জন্য হচ্ছে প্রারম্ভিক এবং প্রাথমিক ভাজক টিস্যুর উদাহরণের যে ইয়াটা, সেটা হচ্ছে কি বা অবস্থানটা যেটা, সেটা কিন্তু ওই যে মূল বা কাণ্ডের শীর্ষভাগ বা যেগুলো বর্ধিষ্ণু জায়গা, শীর্ষমুকুল বা তোমার হচ্ছে যে একদম কোন একটা গাছের সর্বোচ্চ চূড়াতে বা কাণ্ডের সর্বোচ্চ শীর্ষে যে অবস্থানগুলো, সেগুলো আসলে হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু, যেগুলো একদম শুরুতে আসলে প্রারম্ভিক ভাজক টিস্যু ছিল। এই জন্য প্রাথমিক ভাজক টিস্যুর অবস্থানটাও ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি বলছে, কারণ ভ্রূণ অবস্থাতেই তো তোমার হচ্ছে যে একটা গাছের মূল কাণ্ড পাতা সৃষ্টি হওয়া শুরু হয়, যেগুলো আসলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই পরবর্তী অবস্থাটা। সেকেন্ডারি ভাজক টিস্যু কি? সেকেন্ডারি ভাজক টিস্যুর ক্ষেত্রে সেকেন্ডারি ভাজক টিস্যু নামেই বোঝা যাচ্ছে যে পরবর্তীতে, দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ তোমার হচ্ছে যে পরবর্তীতে উৎপত্তি লাভ করবে, অর্থাৎ যেটা আসলে কি হবে না, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করবে না। অর্থাৎ একটা ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে একটা ছোট্ট গাছ যে ভ্রূণ অবস্থা থেকে উৎপত্তি লাভ করছিল, তারপরে আস্তে আস্তে সে চারা গাছটা একটা কি হয়, একটা বড় চারা গাছে বা একটা বৃক্ষের মতো আকার আকৃতিতে ধারণ করতেছে। অর্থাৎ যে প্রথম দিকে তৈরি হয়েছিল প্রারম্ভিক ভাজক টিস্যু, সেটাই তোমার হচ্ছে যে প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি করছে। আরো দিন যত গেছে, এই কাণ্ড এবং হচ্ছে যে এই মূলগুলা যখন তোমার হচ্ছে আরো বড় হয়েছে, একটা অ্যাডাল্ট গাছে পরিণত হয়েছে, তখন যেটা দেখা গেছে কি যে প্রাথমিক ভাজক টিস্যুগুলা আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, আমরা কি শিখছি যে ভাজক টিস্যুই বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে পরবর্তীতে আসলে সে কিসে পরিণত হচ্ছে? স্থায়ী টিস্যুতে পরিণত হচ্ছে। তাহলে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুগুলা যখন তোমার হচ্ছে যে বয়স হয়ে যায়, তখন আস্তে আস্তে কিসে পরিণত হয়? প্যারেনকাইমা জাতীয় কোষ বা হচ্ছে অন্যান্য স্থায়ী টিস্যুতে পরিণত হয়। প্যারেনকাইমা বা অন্যান্য স্থায়ী টিস্যু যাদের সাধারণত বিভাজন ক্ষমতা থাকে না, সাধারণত বিভাজন ক্ষমতা থাকে না, সেই স্থায়ী টিস্যুগুলো যদি আবারও তোমার হচ্ছে যে প্রাথমিক ভাজক টিস্যু বা ভাজক টিস্যুতে কনভার্ট হয়, সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে কি যে স্থায়ী টিস্যু তৈরি হয়ে গেছে, ধরো এটা স্থায়ী টিস্যু এরকম মোটা প্রাচীর বিশিষ্ট, সেটা আবারও তোমার হচ্ছে ভাজক টিস্যুর মতো আচরণ করতেছে এবং হচ্ছে যে ভাজক টিস্যুর মতো বিভাজন ক্ষমতা লাভ করছে, তখন এটাকে আমরা বলবো কি সেকেন্ডারি ভাজক টিস্যু। তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং যেই সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের কি হচ্ছে, উদ্ভিদ সাধারণত হচ্ছে যে প্রস্থে, আয়তনে এসবে বৃদ্ধি পাচ্ছে, এবং হচ্ছে যে উদ্ভিদ তোমার হচ্ছে যে তার অ্যাডাল্ট অবস্থাতে যে তার হচ্ছে আকার আকৃতি বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা, বা হচ্ছে যে ঘনত্বে বা প্রস্থ প্রাচীরে বৃদ্ধি হওয়ার কথাটা বা মোটা হওয়ার যে ব্যাপারটা, সেই জিনিসটা আসলে হচ্ছে কাদের কারণে? সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে, যেটা আসলে স্থায়ী ভাজক টিস্যু থেকে আবারও ভাজক টিস্যু তোমার হচ্ছে উৎপত্তি হয়েছে। তাহলে এই তিনটা কনসেপ্ট আমাদের হচ্ছে উৎপত্তি অনুসারে, কোত্থেকে উৎপত্তি লাভ করতেছে, কখন উৎপত্তি লাভ করতেছে, সেখানে সেই অনুযায়ী তোমার হচ্ছে যে আমরা কি করব, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুগুলা কোনটা কি ছোট ছোট করে সংজ্ঞার মতো আছে বা কি জিনিস, এটা সম্পর্কে আমরা জানলাম, এবং একই সাথে সবগুলোর আসলে আমরা কি পড়ে ফেললাম তোমার হচ্ছে উদাহরণগুলো আমরা আসলে পড়ে ফেললাম। এখন আমরা এর পরের ঠিক তোমার হচ্ছে ভাজক টিস্যু শ্রেণী বিভাগটাতে কিসে যাব, সেটা হচ্ছে কি সেই ইয়াটা হচ্ছে যে অবস্থান অনুসারে ভাজক টিস্যু। অবস্থান অনুসারে এর পরের যে তোমার হচ্ছে যে ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে অবস্থান অনুযায়ী, তাই না? অবস্থান অনুসারে
অবস্থান অনুসারে। এরপরেটা হচ্ছে কি অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে ভাজক টিস্যু হচ্ছে যে 3 রকম, অবস্থান অনুসারে 3 রকম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, একটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। এবং 3 নাম্বারটা হচ্ছে কি ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি বা নিবেশিত, নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্যস্থ, স্থায়ী টিস্যু মধ্যস্থ। ইন্টারক্যালারি বা নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্যস্থ এই ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু এবং ইন্টারক্যালারি বা নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্যস্থ ভাজক টিস্যু। খেয়াল করে দেখো যে আসলে আমরা যখন উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু পড়ছি তখনই আমরা কিন্তু কি পড়ে ফেলছি, এগুলো আসলে পড়ে ফেলছি, শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি। শুধু এটা আমাদের জন্য নতুন কেমনে, যে যেই ভাজক টিস্যু এখন একটা গাছের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা গাছের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা গাছের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তোমার হচ্ছে যে একটা গাছের ক্ষেত্রে ধরো একটা চারা গাছ থেকে একটা তোমার হচ্ছে যে অ্যাডাল্ট উদ্ভিদ তৈরি হচ্ছে, সেই গাছটার শীর্ষে থাকা ভাজক টিস্যুগুলা, তাই না, তোমার হচ্ছে যে এই যে এগুলো আসলে কি ছিল, শীর্ষে অবস্থান করতেছে। আমরা কিসে পড়ছি, যে প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রাইমারি বা প্রাথমিক ভাজক টিস্যুর উদাহরণেই পড়ছি, কিন্তু যে মূল বা কাণ্ডের শীর্ষে। তাহলে মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যুগুলো থাকতেছে সেগুলো শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু আসলে কি, একই সাথে তারা আসলে প্রাথমিক ভাজক টিস্যু, তাই না, একই সাথে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো হচ্ছে কি প্রাথমিক ভাজক টিস্যু, যারা তোমার হচ্ছে যে শীর্ষে অবস্থান করে, সাধারণত যে কোনো কাণ্ডের শীর্ষে, কাণ্ডের শীর্ষে এরকম অবস্থান করে, বা মূলের তোমার হচ্ছে যে শীর্ষে তোমার হচ্ছে এরকম অবস্থান করে, উদ্ভিদের যে কোনো অংশের শীর্ষে অবস্থান করতেছে, তার মানে প্রাইমারি ধরনের ভাজক টিস্যু, যেটা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আসছে, যার কারণে উদ্ভিদ কি হচ্ছে তোমার হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা উদাহরণ মনে রাখা আসলে খুবই সহজ, এবং একই সাথে আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু আসলে প্রাথমিক ভাজক টিস্যুতে পড়ে ফেলছি। পার্শ্বীয় ভাজক টিস্যু কি, শীর্ষস্থ এই ভাজক টিস্যুগুলাই বা ভাজক টিস্যু যেগুলো হচ্ছে যে থেকে যাচ্ছে, কিছুগুলো তো তোমার হচ্ছে যে এই জায়গাগুলোতে পুরাতন অংশগুলোতে থেকে যাচ্ছে, পুরাতন অংশগুলোতে থেকে যাচ্ছে, এই ভাজক টিস্যুগুলা, যেই ভাজক টিস্যুগুলো তোমার হচ্ছে যে আগে কোনো সময় শীর্ষে অবস্থান করছিল এরকম, দেখো এই ভাজক টিস্যুগুলো বা ভাজক টিস্যুর কিছু অংশ পাশের দিকে এসে অবস্থান করে, শীর্ষের ভাজক টিস্যুর কিছু অংশ এরকম পাশে এসে অবস্থান করে, বা ভাজক টিস্যুর কিছু অংশ এরকম পাশে এসে অবস্থান করে, সেই ভাজক টিস্যুগুলা এরা বিভাজিত হইতে হইতে এইদিকে বৃদ্ধি পেতে থাকে। ফলে উদ্ভিদটা কি হয়, উদ্ভিদটা তোমার হচ্ছে চওড়ায় বা তোমার হচ্ছে পার্শ্বে বা ক্ষেত্রফলে বা আয়তনে, বা উদ্ভিদটা আসলে তোমার হচ্ছে যে প্রস্থ প্রাচীরে মোটা হওয়ার ক্ষেত্রে কাজ করে। তাহলে এই ভাজক টিস্যুগুলো হচ্ছে কি ভাজক টিস্যু, এগুলো হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। তার মানে এখানে দুইটা জিনিস আমরা একই সাথে শিখে রাখবো, যেটা আমাদের এই চ্যাপ্টারে হয়তো এইভাবে লেখা নাই গুছায়া, কিন্তু উদ্ভিদের যে আরো চ্যাপ্টার আছে, নগ্নবীজি আবেতবীজি চ্যাপ্টার, তো হচ্ছে যে এরকম, বা উদ্ভিদের যে প্রজনন চ্যাপ্টার থেকে শুরু করে উদ্ভিদ সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো আছে, সেখানে সব ক্ষেত্রে আমাদের এই বেসিক জিনিসটা জেনে থাকা দরকার, যে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু 2 রকম। উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি, একটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি বৃদ্ধি। প্রাইমারি বৃদ্ধি এবং হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পাওয়াটা, যে কারণে উদ্ভিদ তোমার হচ্ছে লম্বা হচ্ছে, একটা গাছ আম গাছ হতে পারে, লিচু গাছ হতে পারে, সাধারণত তোমার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদরা যারা আছে, যা তোমার হচ্ছে এই ধরনের উদ্ভিদরা, বা নারিকেল গাছ, বা তোমার হচ্ছে খেজুর গাছ থেকে শুরু করে ধান গাছ, গম গাছ, এরা কিন্তু প্রাথমিক বৃদ্ধি এদের বেশি হয়, এদের শীর্ষস্থ ভাজক টিস্যুর বৃদ্ধিটা বেশি হয়, কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যুর বৃদ্ধি অর্থাৎ কোন বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি কিন্তু আবার কম হয়। কিন্তু আম গাছ লিচু গাছের ক্ষেত্রে প্রাইমারি বৃদ্ধিও যথেষ্ট হয়, কিন্তু তাদের প্রাইমারি বৃদ্ধি একটা সময় গিয়ে অনেক বেশি স্লথ হয়ে যায় বা স্লো হয়ে যায়, কিন্তু সাইডে তোমার প্রাচীরের দিকে বৃদ্ধি বা তোমার সেকেন্ডারি বৃদ্ধি কিন্তু তোমার কি হয়, বাড়ে। যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন দেখো খেয়াল করে আম গাছ, লিচু গাছ, বট গাছ, এদের কিন্তু প্রাইমারি বৃদ্ধি একটা সময় কম বা কম হলেও সাইডে কিন্তু আজীবন চওড়া হয়, যতদিন বেঁচে থাকে ততদিন তারা সাইডে দেখা গেছে যে বৃদ্ধি অনেক বেশি পাচ্ছে। 100 বছরের পুরাতন আম গাছ, বট গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে সাইডে অনেক বেশি চওড়া, অনেক বেশি মোটা, অনেক বেশি বড় উদ্ভিদ, কিন্তু উচ্চতায় তারা হচ্ছে যে কিন্তু বৃদ্ধি খুব বেশি পাচ্ছে না। কিন্তু আবার সুপারি গাছ, পাম গাছ, নারিকেল গাছ, এটা কিন্তু কি হচ্ছে সাইডে চওড়া খুব বেশি হচ্ছে না, তোমার হচ্ছে যে হলেও খুবই কম, কিন্তু উপরের দিকে বৃদ্ধিটা তাদের হচ্ছে তুলনামূলক আম গাছ লিচু গাছের তুলনায় কিন্তু কম। বা সাইকাস জাতীয় গাছ বা নগ্নবীজি গাছের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ডারি বৃদ্ধি কম, প্রাইমারি বৃদ্ধি। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি বৃদ্ধির ক্ষেত্রে আসলে কাজ করতেছে কি শীর্ষস্থ ভাজক টিস্যু এবং হচ্ছে কি বলতো পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যুর ইংরেজি নামটা হচ্ছে এপিক্যাল, তোমার হচ্ছে এপিক্যাল বা শীর্ষে বা চূড়ায়
ছাদে, আর পার্শ্বটা হচ্ছে ল্যাটারাল। আমরা জানি ল্যাটারাল শব্দটা আমরা বইয়ের অনেক জায়গায় পাবো, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে বা মানবদের ক্ষেত্রে পাবো। এটা হচ্ছে যে ল্যাটারাল ভাজক টিস্যু, তোমার হচ্ছে যে এটা পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন দেখো খেয়াল করে যে এই যে ইন্টারক্যালারি বা নিবেশিত স্থায়ী টিস্যু, মধ্যস্থ ভাজক টিস্যু, নিবেশিত মানে কারো ভিতরে তোমার হচ্ছে যে সে অবস্থান করতেছে বা নিবেশিত হয়ে আছে, বা ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যু মধ্যস্থ। দেখা গেছে কি যে তোমার হচ্ছে এইরকম হয় যে ধরো যে এই দুই পাশেই তোমার হচ্ছে এগুলো স্থায়ী টিস্যু, দুই পাশে দেখা গেছে স্থায়ী টিস্যু, দুই পাশে স্থায়ী টিস্যু। এদের ভিতরে তোমার হচ্ছে যে শীর্ষ থেকে সাধারণত শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো আসলে শুরু সব জায়গাগুলোয় ভাজক টিস্যু সাপ্লাই দেওয়ার কাজটা আসলে শীর্ষস্থ ভাজক টিস্যুটাই মেনলি করে। তো এরকম কিছু ভাজক টিস্যু তোমার হচ্ছে আর শীর্ষের দিকে এইদিকে অবস্থান করে, তারা চলে আসে নিচের দিকে, এবং দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। এরাও বিভাজিত হয়, বিভাজিত হলে উদ্ভিদে এরাও কি করে, চওড়া করতে পারে। এরা কিন্তু ভাজক টিস্যু, কিন্তু তোমার হচ্ছে কি না, তোমার হচ্ছে এরা ভাজক টিস্যু, এবং হচ্ছে এদেরকে বলা হয় স্থায়ী টিস্যু, মধ্যস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু। খেয়াল করে দেখো যে তোমার হচ্ছে ওই যে আমরা আগের রাতে পড়ছিলাম কি যে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু, যে এই সেকেন্ডারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছিলাম সেকেন্ডারি ভাজক টিস্যুর দুইটা উদাহরণ আছে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে, দেখবা যে বইয়ে এরকম তোমার বিভিন্ন বইয়ে, হাসান স্যারের বইয়ে সেকেন্ডারি ভাজক টিস্যু আগের ঠিক তোমার হচ্ছে উৎপত্তি অনুসারে একটা হচ্ছে কি কর্ক ক্যাম্বিয়াম, এবং এটা হচ্ছে কি ইন্টারফ্যাসিকুলার। আমরা কেন এটার সাথে পড়ছি, পরেরটার সাথে একটা উদ্দেশ্য আছে। তোমার হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। খেয়াল করো, কর্ক্যাম্বিয়াম তোমাদের বই এগুলো সম্পর্কে ডিটেলস খুব বেশি নাই, তারপরে তোমাদের শেখার জন্য একটু বলি যে এই দুইটাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। উৎপত্তি অনুসারে যে 3 নম্বর ভাজক টিস্যুটা ছিল, এরা কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু, এরা কিন্তু স্থায়ী টিস্যু ছিল, বা এক ধরনের স্থায়ী টিস্যু যেগুলো বিভাজন ক্ষমতা থাকার কারণে বা তোমার পরবর্তীতে ভাজক টিস্যুর মতো আচরণ করার কারণে আমরা একে কি বলতেছি, সেকেন্ডারি ভাজক টিস্যু বলতেছি, কিন্তু আর আসলে স্থায়ী টিস্যু ছিল। কর্ক্যাম্বিয়াম হচ্ছে কি বড় উদ্ভিদের ক্ষেত্রে দেখো, আমজাম, লিচু, কাঁঠাল, এদের বাকল কিন্তু খুব মোটা হয়, পুরু হয়, শক্ত হয়। আমরা দেখছি আম গাছের ক্ষেত্রে, এবং খুবই শক্ত, পুরু, শক্তিশালী, বা কাঠের মতো তৈরি করে, যেটা তোমার হচ্ছে যে একটা বড় গাছগুলো যেগুলো থেকে কাঠ বা ফার্নিচার তৈরি করা যায়। এই ধরনের টিস্যুগুলোর ক্ষেত্রে, এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এদের চামড়া থাকে বা বাকল থাকে গাছের বাইরের দিকে, এরকম যেগুলো খুলে আসে, মনে হয় যে শুকায় গেলে, ড্রাই হয়ে গেলে এরকম বাকল বলি, যেগুলোকে আমরা বার্ক বা বাকল বলি। এই বাকলগুলোর সৃষ্টি বা তোমার হচ্ছে এদের ত্বকের যে অংশকে মোটা করে, কাঠের যে অংশটাকে মোটা করে, এই ধরনের ভাজক টিস্যুগুলোকে বলা হয় কি কর্ক্যাম্বিয়াম। এই ধরনের ভাজক টিস্যু এদের আরেকটা নাম আছে ফেলোজেন। তোমার হচ্ছে যে ফেলোজেন, যেগুলো ফেলোডার্ম তৈরি করে। এই কর্ক্যাম্বিয়ামের আরেকটা নাম হচ্ছে ফেলোজেন, তোমার হচ্ছে যে টিস্যু। এই ফেলোজেন টিস্যু বা কর্ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের তোমার প্রাচীরকে বা বাকলকে তোমার হচ্ছে তৈরি করতে সাহায্য করে, বা প্রাচীরকে মোটা করতে সাহায্য করে। এই কর্ক্যাম্বিয়ামগুলো হচ্ছে এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। আর এটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা তোমাদের বইয়ে এটা সম্পর্কে ডিটেলস দেয়া নাই। এই ইন্টারফ্যাসিকুলার কি, ফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে কি ভাস্কুলার। ফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে আসলে ভাস্কুলার টিস্যু। খেয়াল করে বলো তো, ভাস্কুলার টিস্যুর আমরা পড়ছি না, বলো তো, খেয়াল করো, মনে করে দেখার চেষ্টা করো, দেখবো যে মনে পড়বে। ভাস্কুলার টিস্যু কি ছিল? ভাস্কুলার টিস্যু ছিল হচ্ছে কি জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম, অর্থাৎ পরিবহন টিস্যু, যারা তোমার হচ্ছে জল বা তোমার হচ্ছে পানি পরিবহন করে এবং খাবার পরিবহন করে। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যে তোমার হচ্ছে যে ভাজক টিস্যুগুলো থাকে, জাইলেম এবং হচ্ছে তোমার ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে, সেই ভাজক টিস্যুকে বলা হয় কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। যেই ভাজক টিস্যু কিন্তু আসছে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থেকে, যেই ভাজক টিস্যু তার মানে কি স্থায়ী টিস্যু থেকে আসছে, খেয়াল করো আমরা কেন এটা বলছিলাম যে ইন্টারক্যালারি বা নিবেশিত স্থায়ী টিস্যু মধ্যস্থ এই ভাজক টিস্যুগুলা কিন্তু ভাজক টিস্যুই, এরা স্থায়ী টিস্যু থেকে আসে নাই, এরা আসছে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে, বা অন্য ভাজক টিস্যুই তোমার বিভাজিত হয়ে আসছে, এবং এদের ধর্মটা কি ভাজক টিস্যু। এরা কিন্তু বিভাজন ক্ষমতা সম্পন্ন ভাজক টিস্যুর যেসব বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলোর ভিতরে আছে, এরা হচ্ছে কি ভাজক টিস্যু। কিন্তু যে টিস্যুটা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, সেই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কিন্তু একটা স্থায়ী টিস্যু, এবং তারা কিন্তু আসছে হচ্ছে ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে থাকে এবং অবস্থান করে, এবং এইটা হচ্ছে কিন্তু আসছে হচ্ছে স্থায়ী টিস্যু থেকে, তার মানে কি একটা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে এক ধরনের স্থায়ী টিস্যু বলা যায়, কিন্তু ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যু মধ্যস্থ যে ভাজক টিস্যু, সেটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে ঠিকই, অনেকটা এটার মতো, এটা কিন্তু স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, কিন্তু এটা নিজেও এক ধরনের স্থায়ী টিস্যু বা স্থায়ী টিস্যু থেকে তার উৎপত্তি।
কিন্তু এইটার কিন্তু উৎপত্তি স্থায়ী টিস্যু থেকে না। তাহলে আমরা যেটা করব না, যে 3 নাম্বার যে ইয়াটা আছে অবস্থান অনুসারে যে কোথায় অবস্থান করতেছে, সেই অবস্থান অনুসারের সাথে আমরা তোমার হচ্ছে যে ইয়া ভাজক টিস্যু ছিল উৎপত্তি অনুসারে, সেখানকার যে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু ছিল সেইটার উদাহরণটাকে আমরা মিলাই দিব না বা মিলবে না। ইন্টারক্যালারি বা নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্যস্থ ভাজক টিস্যুর উদাহরণ কিন্তু ডিফারেন্ট, এটার উদাহরণ কিন্তু ডিফারেন্ট। এটার উদাহরণটা আমাদের জন্য পরীক্ষার জন্য তোমার হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসে যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু হর্স টেইল তোমার হচ্ছে এরকম, তোমার হচ্ছে হর্স টেইল নামক এরকম উদ্ভিদ, হর্স টেইল নামক উদ্ভিদ, তারপর হচ্ছে ঘাস জাতীয় কিছু উদ্ভিদ, তারপরে হচ্ছে পাইন গাছ, তোমার হচ্ছে পাইন জাতীয় গাছ। আমরা পাইন গাছ কিন্তু মনে হয় দেখছি ইউরোপে এবং হচ্ছে যে ইউএসএ তে, আমেরিকার ইয়াগুলোতে আমরা হয়তো মুভি বা এগুলোতে দেখে থাকতে পারি, যে তোমার হচ্ছে এরকম। এখানে একটা মনে রাখার ছন্দ করা যায় যে হর্স বা ঘোড়া ঘাস পায় না, ধরো যে ঘোড়া বা হর্স তোমার হচ্ছে যে ঘাস পায় না, হর্স ঘাস পায় না, তাহলে পায়না থেকে পাইন, ঘাস, হর্স থেকে হচ্ছে হর্স টেইল, এই ছন্দ দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি। তবে বই আরো কিছু উদাহরণ আছে, শুধু এই 3টা না, যে এই উদ্ভিদগুলোতে পাওয়া যায়। তবে এই উদ্ভিদগুলো কোন জায়গাগুলোতে পাওয়া যায়, যেমন হচ্ছে এরকম দেওয়া আছে যে তোমার হচ্ছে যে পর্ব, মধ্য পর্বর এরকম জায়গায়। আমরা জানি পর্ব কোনটা, যেই কাণ্ডের যে জায়গা থেকে শাখা কাণ্ড বা তোমার হচ্ছে এরকম সৃষ্টি হয় বা মুকুল সৃষ্টি হতে পারে, এরকম জায়গাগুলোকে তোমার হচ্ছে এই জায়গাগুলোকে বলা হয় পর্ব। যেমন এটা একটা পর্ব সম্পর্কে আমরা নগরবীজি চ্যাপ্টার আরো পড়বো। এই জায়গাগুলোতে পর্ব সন্ধিতে, অর্থাৎ আরেকটা যে এখানে তৈরি হচ্ছে যে সন্ধি, তারপরে তোমার হচ্ছে কি যে দুই পর্বের মাঝখানে কিংবা ফুলের বোটার শুরুতে বা কোনো কাণ্ডের বা কোনো শাখার শুরুতে বা পর্বের শুরুতে, পর্বের গোড়ায়, পর্ব সন্ধিতে, দুইটা পর্বের তোমার হচ্ছে যে এক জায়গায় যেখানে মিলছে, এরকম জায়গাগুলোতে তোমার সাধারণত পাওয়া যায়। তার মানে আবার বলি আমরা, ইন্টারক্যালারি বা নিবেশিত স্থায়ী টিস্যু মধ্যস্থ টিস্যু তোমার হচ্ছে এই ধরনের উদ্ভিদগুলোতে পাওয়া যায়। তাদের পর্ব, মধ্যপর্ব, সন্ধিতে, ফুলের বোটায়, তোমার হচ্ছে যে পত্র মূলে, তোমার হচ্ছে যে পাতার যে মূল আছে, তোমার হচ্ছে পাতার যে মূল অংশ আছে, তোমার হচ্ছে যে পাতার যে মূল অংশ আছে, শুরুর অংশ আছে, এই ধরনের জায়গাগুলোতে পাওয়া যায় তোমার হচ্ছে কি ইন্টারক্যালারি বা নিবেশিত স্থায়ী টিস্যু মধ্যস্থ নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, যেটা তোমার হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। এমসিকিউটা কিন্তু বেশ কিছু পরীক্ষায় তোমার হচ্ছে যে ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষাগুলোতে আসার মতো, এবং আসছে অনেক ভার্সিটি পরীক্ষাগুলোতে। তাহলে আমরা একটু মনে রাখবো যে অবস্থান অনুসারে হচ্ছে কিরকম আছে শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটা শীর্ষের কারণে তোমার উদ্ভিদ লম্বায় বাড়তেছে, যে কোনো জিনিস উদ্ভিদের যে কোনো অংশ লম্বায় বাড়তেছে, পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে পাশে বাড়তেছে, চওড়া হচ্ছে। ইন্টারক্যালারি বা নিবেশিত স্থায়ী টিস্যু মধ্যস্থ, যেটাও তোমার হচ্ছে যে পাশে তোমার হচ্ছে বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু এটার বিশেষ জিনিসটা হচ্ছে সেটা দুই ধরনের স্থায়ী টিস্যুর মাঝখানে তোমার হচ্ছে অবস্থান করতেছে, এরকম মাঝখানে অবস্থান করতেছে। খেয়াল করো, তোমার হচ্ছে এরপরে হচ্ছে যে এই কোষ বিভাজন অনুসারে একটা ভাজক টিস্যু আছে, কোষ বিভাজন অনুসারে ভাগ করা হয়েছে, কোষ বিভাজন অনুসারে এরকম ভাজক টিস্যু আছে। এটার 3টা ভাগ করছি আমরা। একটা হচ্ছে কি মাস ভাজক টিস্যু, তারপরে হচ্ছে কি প্লেট, আর এটা হচ্ছে কি তোমার রিব ভাজক টিস্যু। খেয়াল করো, এটা একটু ডিফারেন্ট জিনিস তো, এবং পরীক্ষায় আলাদা করে এটা কিন্তু আসছে। আগের টপিকগুলোও ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু একই সাথে তোমার হচ্ছে কোষ বিভাজন অনুসারে এটাও কিন্তু পরীক্ষায় বেশ অনেকবারই আসছে, তাদের খুব পছন্দের একটা টপিক। তোমার হচ্ছে মাস ভাজক টিস্যু। মাস মানে কি? মাস মানে ভর। একটা আমার মাস বলতে আমার সবকিছুকে বোঝায় একসাথে, তাই না? তো মাস ভাজক আসলে এখানে তলের সাথে হিসাব করছে। আমরা তল হিসাবে জানি যে ফিজিক্সে আমরা মনে হয় পড়ছি যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বাস্তবে এই 3টা তল নিয়ে হিসাব করা হয়। যদিও পৃথিবীর সবকিছুই আসলে ত্রিমাত্রিক, তারপরে কিছু জিনিসকে একমাত্রিক, দ্বিমাত্রিক ধরে নেওয়া হয়েছে, কিন্তু সব বস্তুরই কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। 3টা তলই, 3টা মাত্রায়, ডাইমেনশনই কিন্তু কি থাকে, আমরা মনে হয় এটা জানি। ফিজিক্সে আমরা তল সম্পর্কে, ডাইমেনশন সম্পর্কে অনেক পড়তে হয়, যে তোমার হচ্ছে যে যেখানে 3টা তোমার হচ্ছে এরকম অক্ষ থাকবে, তাহলে এক্স ওয়াই জেড, তোমার হচ্ছে এক্স ওয়াই জেড এরকম 3টা অক্ষই থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে যে জিনিসের, সেইটা। অর্থাৎ তোমার হচ্ছে যেটার কারণে একটা উদ্ভিদ যে মোটা হচ্ছে, বাড়তেছে, অর্থাৎ যেমন হচ্ছে দেখো সহজ কথা, প্রথম যে উদ্ভিদের কোষটা ছিল জাইগোট, সে কিন্তু এরকম বিভাজিত হয়ে একটা স্তূপের মতো তৈরি করছিল, একটা পিণ্ড তৈরি করছিল, যে পিণ্ডর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব ছিল। সেটা শুধু লম্বা হয়েছে এরকম না, তাই না? সেটা শুধু সাইডে বাড়ছে এরকম না, ঠিক? সেটা সব দিকেই বাড়ছে। তাহলে শুরুর দিকের যে ভ্রূণ অবস্থার যে ভাজক টিস্যু, এছাড়া উদ্ভিদের যে মজ্জা আছে, তোমার কর্টেক্স আছে, গ্রাউন্ড টিস্যু, যেটার কারণে একটা উদ্ভিদের যে মূল ভর, একটা উদ্ভিদের যে সব দিকে যে তার আয়তনের যে বৃদ্ধি বা ঘনত্বের বৃদ্ধি, এখানে তোমাদের বইয়ে যেটা বলছে ঘনত্বের বৃদ্ধি বা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার বৃদ্ধি হয় যেই ভাজক টিস্যুগুলোর বিভাজনের কারণে উদ্ভিদের সব দিকে বৃদ্ধি ঘটে, শুধু একটা দিকে না। সেটাকে আমরা বলবো কি মাস ভাজক টিস্যু, মাস ভাজক টিস্যু। তাহলে এটার উদাহরণগুলো আমরা পড়ে নিচ্ছি, যে ভ্রূণ অবস্থায় এরকম, বা মজ্জা, গ্রাউন্ড টিস্যু, এরকম বিভিন্ন জায়গায় যেখানে উদ্ভিদের আয়তনে বা ঘনত্বে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলবো এরকম মাস ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু জিনিসটা কি দেখো, প্লেট কি?
প্লেট হচ্ছে একটা পাতের মতো, একটা প্লেট, খাওয়ার প্লেট হতে পারে বা যে কোনো একটা চওড়া একটা জিনিস হতে পারে, পাতলা পাতের মতো, তাই না? প্লেট বলতে আসলে পাত বা এরকম বোঝাচ্ছে। তো প্লেট বা পাত থেকে আসলে কি আসছে? পাতা। তোমার হচ্ছে পাতা সবচেয়ে ভালো উদাহরণ। পাতার ক্ষেত্রে দেখো, পাতার ক্ষেত্রে কি ঘটে? একটা পাতার ক্ষেত্রে আমরা এরকম দেখছি, একটা পাতার ক্ষেত্রে হচ্ছে এরকম দেখছি যে সেই পাতার ক্ষেত্রে কি ঘটতেছে, পাতাটা অনেকটা একটা প্লেটের মতো পাতলা জিনিস, চওড়া, বা একটা কাগজের মতো, বা এই হোয়াইট বোর্ডটাও মতো, অর্থাৎ যার কি আছে, যে হচ্ছে 2D, তাই না? যে হচ্ছে দুইটা ডাইমেনশন আছে, তাই না? একটা পাতার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, দুইটা অক্ষ। পাতারও কি হচ্ছে দেখো, পাতাতেও মনে হচ্ছে শুধু তার কি আছে, এরকম প্রস্থ আছে, আর এটা কি আছে, দৈর্ঘ্য আছে এরকম, ঠিক? বা এটাকে প্রস্থ ধরতে পারো। অর্থাৎ সহজ কথা, তার কি আছে, তার দৈর্ঘ্য আছে, আর হচ্ছে কি আছে, প্রস্থ আছে। অর্থাৎ যেই ভাজক টিস্যুগুলার বিভাজিত হওয়ার পরে তারা অবস্থান করে বা বাড়ে কোন দিকে, এই দিকে বাড়ে আর এই দিকে বাড়ে, শুধু দুই দিকে বাড়তেছে। এই জন্য পাতা কি হয়, পাতলা। পাতা কিন্তু কাণ্ড বা মূলের মতো কি হচ্ছে না, তার আয়তন, তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে পাতার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কোনো কি নাই, উচ্চতা নাই। মানে ধরে নেওয়ার জন্য ধরে নেওয়া হচ্ছে, আসলে ওই যে বলছি বাস্তবে সবই ত্রিমাত্রিক, কিন্তু আলাদা করার জন্য পাতার কোষগুলার যে বিভাজনের যে প্যাটার্নটা, পাতার কোষগুলার বিভাজনের যে ধরনটা, যে সিস্টেমটা, সেটা মূল বা কাণ্ডের চাইতে আসলে কি আলাদা। এই জন্য এই ধরনের পাতার যে উদাহরণটা বা পাতার কথা যে বলা হচ্ছে, সেই বিভাজনকে আমরা বলতেছি প্লেট ভাজক টিস্যু। সেই বিভাজনকে আমরা বলতেছি হচ্ছে কি, প্লেট ভাজক টিস্যু। আর রিব ভাজক টিস্যু কি বোঝা যাচ্ছে যে তিনটা তলে বা এরকম তোমার হচ্ছে ভাগ হচ্ছে, এবং হচ্ছে যে এটা দুইটা তলে ভাগ হচ্ছে এরকম, ঠিক? তার মানে এটা পরেরটা কি চলে আসবে বলো তো? পরেরটা চলে আসবে হচ্ছে একটা তলের বিভাজন, একটা তলের বিভাজন, একটা তলের বিভাজন, একটা তলের বিভাজন। তোমাদের বইয়ে কিন্তু পাতার বিভাজনটা, প্লেটটাকে বলা হয়েছে আয়তন। আসলে এখানে আয়তন বলতে আসলে ক্ষেত্রফল বোঝানো হচ্ছে, এখানে আসলে ক্ষেত্রফল বোঝানো হচ্ছে, দুইটা তল বোঝানো হচ্ছে, যদিও আয়তন বলতে কিন্তু তিনটা মনে হবে এরকম, বাট আয়তন দিয়ে বোঝাচ্ছে। যেমন ধরো যে একটা এলাকার আয়তন হয়, ঠিক আছে, একটা ঢাকা শহরের আয়তন বা একটা জেলার আয়তন, সেই জিনিসটাকে কিন্তু আমরা ক্ষেত্রফল দিয়েই মাপি আসলে। ঢাকার কিন্তু এরকম না ওজন দিয়ে তার হচ্ছে সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম মাপা হয়, তার কিন্তু আসলে ক্ষেত্রফলটাই মাপা হয়, কিন্তু আমরা বলি যে ঢাকার আয়তন এত, ঠিক আছে? তো এরকম আমরা বলি। তো হচ্ছে এখানে আসলে আয়তন বা ক্ষেত্রফল বোঝানো হচ্ছে আসলে, যেটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য আর কি আছে, প্রস্থ আছে, অর্থাৎ বর্গ বা এরকম শুধু দুইটা মাত্রা আছে, দুইটা তোমার হচ্ছে ইয়া ঘটবে। রিবের ক্ষেত্রে দেখো, রিবের ক্ষেত্রে খেয়াল করে দেখো, রিব ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছে, রিব মানে হচ্ছে কি বলতো? রিব মানে কি আমরা পারি, রিবস থেকে আসছে আমাদের পাঁজরের হাড়। আমাদের স্তন্যপায়ী প্রাণীদের বা মানুষের তোমার হচ্ছে পাঁজরের যে হাড় আছে, সেই পাঁজরের হাড়টা যদি মানুষের, আমরা কঙ্কাল চ্যাপ্টারে পাবো, সেটা যদি আমরা দেখি, তোমার হচ্ছে পাঁজরের হাড়টা তোমার হচ্ছে আমরা পাঁজরের হাড় যদি দেখি, আমরা পাঁজরের হাড়ের ছবি এরকম তোমার হচ্ছে পাওয়া যায়। আমাদের পাঁজরের হাড় তোমার হচ্ছে বাঁকানো, সামনের দিকের মস্তকের অংশটা হচ্ছে এখানে স্টার্নামের সাথে যুক্ত থাকে, বাঁকায়া গিয়ে পিছনে যুক্ত থাকে কার সাথে? আমাদের মেরুদণ্ডের হাড়টির সাথে, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এই যে রিবসটা, সেটা আসলে কি একটা লম্বা জিনিস না? লম্বা। এটাকে যদি আমরা সোজা করি, ধরো তো বাস্তবেরটা আমরা দেখাইছি এরকম বাঁকানো, যদি সোজা করি তাহলে আমরা এরকম দেখবো না। ধরো সোজা করলে আমরা এরকম দেখবো না, বলো তাহলে কি মনে হচ্ছে? শুধু কি আছে? শুধু হচ্ছে দৈর্ঘ্য আছে। তাহলে যে ভাজক টিস্যু শুধুমাত্র একদিকে বৃদ্ধি পেয়ে শুধুমাত্র দৈর্ঘ্যে একদিকে অবস্থান করে, শুধুমাত্র দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, যেটা উদ্ভিদের ক্ষেত্রে মূল বা কাণ্ড, যেগুলো লম্বা জিনিস আসলে, তাই না? লম্বা জিনিস, মূল, কাণ্ড এসবের ক্ষেত্রে, বা মজ্জারশ্মির ক্ষেত্রে, বা এরকম তোমার হচ্ছে যে সাধারণত মূল বা কাণ্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে এই ধরনের উদাহরণগুলো আমরা পাই। তো এই ধরনের ক্ষেত্রে এরা বাস্তবে একদম সোজা এরকম থাকে না, দেখা গেছে কি বিভাজন হয়ে তোমার হচ্ছে এরকম বাঁকায় অবস্থান করে, বা বুকের পাঁজরের মতো দেখতে মানুষের তোমার হচ্ছে যে, বা স্তন্যপায়ী প্রাণীদের পাঁজরের মতো হয়। কিন্তু ভাজক টিস্যুগুলা যখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, কোষগুলো অবস্থান করে এরকম লম্বা ভাবে। তার মানে কি শুধু তোমার হচ্ছে যে একটা তলে তোমার হচ্ছে বিভাজন হচ্ছে, বা একটা তলে তারা অবস্থান করতেছে। এই ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো, বা এই ধরনের কোষ বিভাজন করে যে ভাজক টিস্যুগুলা, সেগুলো হচ্ছে যে রিব ভাজক টিস্যু। তাহলে এরকম কোষ বিভাজন অনুসারে তিনটা তল বা তিনটা মাত্রা হিসাব করলে মাছ ভাজক টিস্যু, দুই মাত্রা হিসাব করে প্লেট ভাজক টিস্যু বা পাতার কোষ, পাতাগুলো সবচেয়ে ভালো উদাহরণ। আর রিব ভাজক টিস্যু যেটা দৈর্ঘ্যে শুধু বৃদ্ধি পায়, মূল বা কাণ্ডের ক্ষেত্রে বা এরকম লম্বা জাতীয় জিনিসের ক্ষেত্রে, যেগুলো তোমার হচ্ছে শুধু দৈর্ঘ্যের মতো অবস্থান আছে, সেগুলো এরকম ভাবে বিভাজিত করে আমরা কোষ বিভাজন অনুসারে ভাগ করছি। আমরা মনে হয় তোমার হচ্ছে যে এটা সম্পর্কেও আমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসছে বা চলে আসবে ইনশাল্লাহ, আমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি। তাহলে এই যে তিন ভাবে চলে গেল, লাস্ট আরেকটা তোমার হচ্ছে যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে কি কাজ অনুসারে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা এটাও তোমার হচ্ছে যে অবশ্যই জেনে রাখবো বা শিখে রাখা আমাদের উচিত, ঠিক আছে? পরীক্ষার জন্য তুলনামূলক আগের তিনটার চাইতে তোমার হচ্ছে যে কাজ অনুসারে যে ভাজক টিস্যু, সেটা কিন্তু কম ইম্পর্টেন্ট। কাজ অনুসারে দেখো, কাজ অনুসারে আছে হচ্ছে কি প্রোটোডার্ম ভাজক টিস্যু, তারপরে হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে কি প্রোটোডার্ম,
প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে যে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম এগুলা মজার জিনিস হচ্ছে, দেখো আমরা বলছিলাম ওই যে শুরুতেই প্রথম ভিডিওটাতে বা আমরা এই চ্যাপ্টারের শুরুতেই যে আমরা বলছিলাম যে উদ্ভিদের শুধুমাত্র কি আছে, উদ্ভিদের শুধুমাত্র টিস্যুতন্ত্র থাকে, অঙ্গতন্ত্র থাকে না। এই যে টিস্যুতন্ত্র, এই একটা উদ্ভিদের সবচেয়ে জটিল অবস্থা। আমরা জানি যে কোষের চাইতে জটিল অবশ্যই কে টিস্যু, আরেকটু একটা গ্রুপ তৈরি করতেছে, আরেকটু জটিল জিনিস, আরো বেশি জিনিস। সেই টিস্যুর চাইতে আরেকটু জটিল বা বড় অঙ্গ বা বড় জিনিস হচ্ছে কি অঙ্গ। সেই অঙ্গগুলো যখন আরেকটা জটিল বা অনেকগুলো অঙ্গ মিলে একটা জটিল কাজ করে, একসাথে অবস্থান করে, সেটাকে আমরা বলতেছি কি তন্ত্র। সেই জটিলতার ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোষের পরে টিস্যু এবং টিস্যুগুলো মিলেই তন্ত্র তৈরি করে ফেলে, তার অঙ্গতন্ত্র এত জটিলতা পর্যন্ত যায় না। এই চ্যাপ্টারের জন্য প্রায় পুরোটাই আলোচনা হচ্ছে কি নিয়ে, এর পরবর্তীতে পুরোটাই আলোচনা হচ্ছে টিস্যুতন্ত্র নিয়ে। সেই টিস্যুতন্ত্রে আমরা জানি উদ্ভিদের 3 ধরনের টিস্যুতন্ত্র থাকে। ওই 3 ধরনের টিস্যুতন্ত্র যে ভাজক টিস্যুগুলো থেকে আসছে সেগুলোই হচ্ছে কি এই ভাজক টিস্যুগুলা প্রোটোডার্ম। অর্থাৎ কি ডার্ম শব্দের অর্থ কি? ডার্ম মানে হচ্ছে স্তর। স্তর এখানে কি বোঝাচ্ছে? ত্বক বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে কি ত্বক। অর্থাৎ উদ্ভিদের মূল কাণ্ড বা পাতা, ধরো যে মূল, ঠিক আছে, মূল তোমার হচ্ছে এরকম কাণ্ড, তারপরে হচ্ছে সেই যে পাতা, সেই সব ধরনের উদ্ভিদের যে তোমার মূল 3 ধরনের যে অংশ আছে একটা উন্নত উদ্ভিদের, তার বাইরের দিকে যে আবরণটা, আমরা জানি যে উদ্ভিদের বাইরেও আমাদের অনেকটা প্রাণীদের চামড়ার মতো তারও তোমার ত্বকের মতো অংশ আছে, যেটা কাণ্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কাণ্ড এবং হচ্ছে যে মূলের ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে যে আমরা কাণ্ড বা পাতার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা রকমের পাই। যেমন মূলের ক্ষেত্রে আমরা এটাকে আবার এপিব্লেমা বলি, এ ধরনের ডিফারেন্ট পাই। কাণ্ডের ক্ষেত্রে একরকম, পাতার ক্ষেত্রে একরকম। কাণ্ড এবং পাতার ক্ষেত্রে কিছু মিল আছে, কিছু অমিল আছে, কিন্তু মূল, কাণ্ড, পাতা সবারই বাইরের দিকে কি আছে? সবারই বাইরের দিকে ত্বক আছে। তার হচ্ছে যে গাছের সবারই বাইরের দিকে একটা অংশ আছে। তার মানে গাছ যে আমরা বাইরে থেকে দেখতেছি, তার বাইরে থেকে আমরা কি দেখতেছি? অনেকটা প্রাণীদের মতো আমি ত্বককে দেখতেছি। এই যে ত্বক সৃষ্টি করে যে ভাজক টিস্যুগুলা, যেই ভাজক টিস্যুগুলা থেকেই তোমার হচ্ছে যে আসলে ত্বক সৃষ্টি হয়েছে, তোমার হচ্ছে এরকম সেই ত্বকীয় টিস্যুগুলা যে ভাজক টিস্যুগুলা থেকে আসছে, সেই ভাজক টিস্যুগুলাকে আমরা বলতেছি কি প্রোটোডার্ম। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি যে প্রোটোডার্ম। তোমার হচ্ছে এরকম প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম, দেখো ক্যাম্বিয়াম কি ছিল? ওই যে জাইলেম, আমরা বলছিলাম কি যে জাইলেম, তোমার হচ্ছে জাইলেম আর হচ্ছে যে ফ্লোয়েমের মাঝখানে এগুলা থেকে সৃষ্ট যে স্থায়ী টিস্যুগুলো তোমার হচ্ছে আসছে, সেটাকে আমরা বলছিলাম যে হচ্ছে যে এই যে সেকেন্ডারি ভাজক টিস্যু, সেই সেকেন্ডারি ভাজক টিস্যু যেমন ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বা এরকম। তো এই যে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, সেটাও কিন্তু এক ধরনের স্থায়ী টিস্যু, সেটাও কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম থেকে আসছে। কিন্তু এই যে জাইলেম, তারপরে হচ্ছে এখানে থাকা যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, এই যে জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, অর্থাৎ সব পরিবহন টিস্যুর সাথে, পরিবহনের সাথে জড়িত যারা, পরিবহনের সাথে জড়িত যত টিস্যু আছে, জাইলেম, ফ্লোয়েম এবং সেগুলো থেকে আসা সেকেন্ডারি ভাজক টিস্যু তোমার হচ্ছে যে এই যে ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে, এই যে বা প্রোক্যাম্বিয়াম, এই যতগুলা তোমার হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যুর সাথে জড়িত যত টিস্যু আছে, সেই টিস্যু যেই ভাজক টিস্যুগুলো থেকে আসছে সেগুলোই হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। সেগুলো হচ্ছে প্রোক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়ামের বা স্থায়ী টিস্যুর আগের অবস্থা যেখান থেকে আসছে, এরকম যেমন আগের অবস্থা। অর্থাৎ অবশ্যই আমরা জানি যে সবচেয়ে পুরাতন কোষ, সবচেয়ে আগে কোষটা কি অবস্থায় ছিল? ভাজক টিস্যু অবস্থায় ছিল। তাহলে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম, তারা যে ভাজক টিস্যু থেকে আসছে সেই ভাজক টিস্যুটা হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। একইভাবে গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কি ওই যে একটা গাছের যে মূল অংশ, তার যে ভিতরে তোমার হচ্ছে যে একটা কাণ্ডর বিশাল যে একটা কাঠ, আমরা দেখছি না, আমরা ওই যে ইয়ার দোকানে, সমিলের দোকানে দেখছি যে কাঠের গুঁড়ি বিশাল পড়ে থাকতেছে, বা ওই যে ফার্নিচার বানানোর জন্য বিশাল বিশাল কাঠ রাখতেছে। একটা গাছের তার চামড়ার অংশ বা বাকলের অংশ এবং ভিতরে জাইলেম এবং ফ্লোয়েমের অংশটা আসলে গাছের তুলনায় খুবই অল্প। একটা গাছের মূল যে অংশটা, সবচেয়ে বেশি যে অংশটা, সেটা আসলে কি তার গ্রাউন্ড টিস্যু। অর্থাৎ একটা গাছের ওজন, ধরো একটা উদাহরণ দিই, একটা গাছের ওজন যদি 100 কেজি হয়, তার দেখা গেছে ত্বক আর তোমার হচ্ছে যে ভাস্কুলার টিস্যু বা পরিবহনের সাথে জড়িত যে জাইলেম, ফ্লোয়েম, সেই ত্বক আর জাইলেম, ফ্লোয়েম দেখা গেছে যে 100 কেজির ভিতরে 2-4 কেজি, 2 কেজি, 3 কেজি বা 1 কেজি, ঠিক আছে। আর তার 95 কেজি, 98 কেজি হচ্ছে কি ওই গাছটার তোমার হচ্ছে গ্রাউন্ড টিস্যু, যেগুলো আসলে কি ছিল? একসময় ভাজক টিস্যুই ছিল। তো যেই ভাজক টিস্যুগুলো থেকে গাছের যে তোমার হচ্ছে যে এই বিশাল বিশাল অংশ সৃষ্টি হয়েছে এবং গাছটার যে মূল ওজন তৈরি করছে, বিশাল একটা গাছ যে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম। এই জন্য একটা উদাহরণ হচ্ছে কি যে কর্টেক্স, মজ্জা, এইসব জিনিস যেগুলো আমরা পড়বো আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশগুলোতে, একবীজপত্রী মূল বা কাণ্ডের যে গঠন, সেখানে যে তাদের গ্রাউন্ড টিস্যু, অর্থাৎ তার যে ভিতরের যে মূল মজ্জা, ঠিক আছে, যে কর্টেক্স অবস্থা, পাতার ক্ষেত্রে, গাছ কাণ্ডের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে, তার যেই কারণে একটা গাছ বিশাল মোটা হয়ে আছে, তার যে বিশাল অংশ, সেটা আসলে যে তোমার হচ্ছে যে সেই টিস্যুগুলোকে আমরা বলি গ্রাউন্ড টিস্যু। আর সেই গ্রাউন্ড টিস্যুগুলো যে মেরিস্টেম, তাহলে আমরা বলতে পারি যে আমরা এগুলোতে একটু আগেই বলছিলাম আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, ঠিক আছে। এখানে আবার এগুলো আসলো কেন? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আসলে এরাও এই গ্রাউন্ড মেরিস্টেম গুলা বা প্রোক্যাম্বিয়া, প্রোটোডার্ম, এরাও একসময় কি ছিল? এরাও একসময় তোমার হচ্ছে ওই
ওই শীর্ষস্থ ভাজক টিস্যুই ছিল বা প্রাইমারি ভাজক টিস্যুই ছিল এবং পার্শ্বীয় ভাজক টিস্যু ছিল, যেগুলো আসলে পুরাতন হয়ে যাচ্ছে, অর্থাৎ শুরুর দিকে এরকম ছিল শীর্ষস্থ ভাজক টিস্যু, তারপরে গাছটা আরো বড় হচ্ছে দিন দিন, ঠিক আছে, আরো আরো বড় হচ্ছে এরকম। তাহলে এরাই তো একসময় এগুলো তৈরি করছে, বাকি অংশগুলা এরাই তো একসময় পুরাতন হয়ে গিয়ে স্থায়ী টিস্যু তৈরি করছে, বাকি অংশগুলো তৈরি করছে। তার মানে পরবর্তীতে এরা আরো বড় হয়েছে গাছ, এখন আবার মাথার দিকে যারা তারা শীর্ষস্থ ভাজক টিস্যু। কিন্তু একসময় যারা শীর্ষস্থ ভাজক টিস্যু ছিল, তারা কিন্তু এখন আর শীর্ষস্থ ভাজক টিস্যু নাই, তারা বিভিন্ন অংশে পরিণত হয়েছে, তারা বিভিন্ন অংশে তোমার হচ্ছে যে অবস্থান নেওয়া শুরু করছে, বা যেটা একসময় ভাজক টিস্যু ছিল তারা আজকে আর ভাজক টিস্যু নাই, স্থায়ী টিস্যু হয়ে গেছে, তারা উদ্ভিদের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে উদ্ভিদটাকে আস্তে আস্তে। কিন্তু একসময় এরাও কি ছিল, এরাও হয়তো শীর্ষস্থ ভাজক টিস্যু ছিল বা পার্শ্বীয় ভাজক টিস্যু ছিল। তো যেই ভাজক টিস্যুগুলা থেকে মূলত যেই ভাজক টিস্যুগুলো আসলে এই যে উদ্ভিদের মূল অংশ তৈরি করে, গ্রাউন্ড মেরিস্টেম বলি আমরা, যে অংশগুলো থেকে আসলে জাইলেম ফ্লোয়েম টিস্যু আসে সেগুলো প্রোক্যাম্বিয়াম, আর যে অংশগুলো আসলে এই যে বাকলের অংশগুলো, তার যে চামড়ার দিকের অংশগুলোই পরিণত হয়েছে, এরা কিন্তু এখন তোমার হচ্ছে যে পরবর্তীতে আর কি থাকে না, ভাজক টিস্যু থাকতেছে না। কিন্তু একসময় তো এরাও কি ছিল, ভাজক টিস্যুই ছিল। তো সেই অনুযায়ী আমরা কি করছি, ওই ভাজক টিস্যুগুলার পূর্ব অবস্থাটাকে কাল্পনিকভাবে আমরা চিন্তা করছি, যারা একসময় ছিল যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, এই ধরনের ভাজক টিস্যু, যেগুলো থেকে আসলে একটা অ্যাডাল্ট উদ্ভিদকে তুমি কিন্তু আসলে তার প্রোটোডার্ম আমরা আসলে আলাদা করে চিহ্নিত করতে পারি না, তার ভাজক টিস্যুগুলোকে আমরা কিন্তু পাই না। তার একটা বড় গাছের কিন্তু আমরা যা দেখতেছি সবই মোটামুটি বেশিরভাগই খালি চোখে যা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে স্থায়ী টিস্যু। সেই স্থায়ী টিস্যুগুলো একসময় যে ভাজক টিস্যু ছিল তার উপর ভিত্তি করে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম এরকম আমরা ভাগ করছি। সামনে এই চ্যাপ্টারের আমরা হচ্ছে যে আরো এগুলো ডিটেলস পড়বো, তখন হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু সম্পর্কে আরো ডিটেলস জানবো। তোমাদের বই এখানে কিন্তু তেমন কিছুই ডিটেলস নাই, বাট স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে তোমরা যেন বুঝতে পারো, আসলে এই জন্য আমরা কনসেপ্টটা বা তোমাদের একটু ধারণা দিয়ে রাখলাম। আশা করি আমরা অবশ্যই যদি ভিডিও মনোযোগ দিয়ে দেখে থাকি ইনশাল্লাহ তোমরা হচ্ছে সবাই ভালো বুঝতে পারবা। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমরা এরকম একইভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।